অ্যাডমিশন 25-26 তোমাদের সামনে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটের পরীক্ষা রয়েছে সেইটা ঘিরে যে তোমাদের প্রস্তুতি, সেখানে তোমরা নানান সময় নানান ধরনের সমস্যা ফেস করো। তার মধ্যে একটা সমস্যা হচ্ছে ভাইয়া, কিভাবে ঢাবির সি ইউনিটের জন্য আমার এমসিকিউর পাশাপাশি রিটেনেও সমান তালে প্রস্তুতিটা নেওয়া যায়, এইটা ভাইয়া আমি বুঝতেছি না বা আমি পারতেছি না, হচ্ছে না। কিন্তু তোমার রিটেন আর এমসিকিউ দুইটাতেই কিন্তু সমান তালে প্রস্তুতি গ্রহণ করতেই হবে, না হলে কিন্তু তোমার চান্স মিস হয়ে যেতে পারে। এবং চান্স পাইলেও দেখা গেছে যে একদম শেষের দিকে থাকবে, মানে একদম মানে শেষ ব্যক্তি, ঠিক আছে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব কিছু টিপস দেওয়ার, যাতে তুমি রিটেন আর এমসিকিউ দুইটা সমান তালে তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো, ঠিক আছে। তো শুরু করি। আর আমি হচ্ছি নাইমুর বিজয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এমএস ডিপার্টমেন্টে বর্তমানে আমি অধ্যয়নরত আছি। হ্যাঁ, আচ্ছা। কারণ একটা জিনিস হচ্ছে, তুমি কার কাছ থেকে আসলে মানে পরামর্শ নিতেছে, এইটাও একটা কথা। হ্যাঁ, কারণ আমি যদি সাপোজ বুয়েটা পড়তাম, আমি তোমার এখানে সি ইউনিটের কিছু মুখস্থ কথাবার্তা বইলা দিলে আসলে কোনো লাভ হইতো না, বিকজ আমি এটা ফিল করে বলতেছি না। হ্যাঁ, কিন্তু সি ইউনিটে আমি পরীক্ষা দিছি, চান্স পাইছি, দ্যাটস ওয়াই আমি যে কথাগুলো বলতেছি এগুলো তুমি ফিল করতে পারবা, বা হচ্ছে তুমি অন্তত একটু হলে বলবা যে 1% হলেও সত্য আছে। সো ওইটাই আমি তোমাকে বলার চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, এখন জানতে হবে আমাদের এমসিকিউতে কয় মার্কস। এমসিকিউতে হচ্ছে আমার 60 মার্কস। হ্যাঁ, এটা তুমি অলরেডি জানো। হ্যাঁ, আর রিটেনে হচ্ছে 40 মার্কস। ওকে, 40 মার্কস। এখন কথা হচ্ছে ভাই, এই 60-এর মধ্যে মিনিমাম তোমাকে 40+ পাইতে হবে। হ্যাঁ, 40+। আর এইখানে 40-এর মধ্যে তোমার 22+ পাইতে হবে মোটামুটি। 22+ আসলে মানে পাইতেই হবে। হ্যাঁ, একদম পাইতেই হবে। এখন আমি যেমন হচ্ছে যে রিটেনে পাইছিলাম সম্ভবত 23, আর এদিকে এমসিকিউতে পাইছিলাম 45। তো আমি কিন্তু আমার কথা রাখছি, আমি যেটা কিন্তু বলছি আমি কিন্তু আমার কথা রাখছি। হ্যাঁ, এই দেখো খেয়াল করো, 40+, আমি কিন্তু 45 পাইছি। আর হচ্ছে 22+, হ্যাঁ, যদি এখানে 23 পেয়ে গেছি। এখানে হইতেছে যে আমি একটু রিটেনে হইতেছে যে মানে এটা কিছু বুঝতে পারিনি, কোশ্চেনটা তখন ধরতে পারিনি, এটা আমার আসলে আমি ভুলে গেছি, একটু কম নাম্বার পেয়ে গেছে। আর কাটাকাটিও করছিলাম প্রচুর, ঠিক আছে। and কাটাকাটি করার রিজনটা হচ্ছে নার্ভাসনেস। নার্ভাসনেসের থ্রুতে আমি এমসিকিউটা একদম ভালো, মানে কোনো আমার কনফিউশন তৈরি করতে পারি না আমার মনের মধ্যে, কিন্তু রিটেনে যে দেখি আমি একটু ঘাবড়ায় গেছিলাম। আহ, তাও শুধুমাত্র বাংলা ইংলিশের সময়, ওগুলা মানে গ্রুপ সাবজেক্টে অত আমার ই করতে পারে না। যাই হোক, এটা হয়, সমস্যা নেই। কিন্তু এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমি প্রস্তুতিটা নিব কেমনে? আচ্ছা, এখন একটা অ্যাডমিশন মানে সি ইউনিটের অ্যাডমিশন ক্যান্ডিডেটের সাবজেক্ট থাকতে পারে হচ্ছে কি কি, আমরা সেটা দেখি। বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে তোমার অ্যাকাউন্টিং। হ্যাঁ, আর এদিকে আছে ম্যানেজমেন্ট, আর হয় ফাইন্যান্স, নয় মার্কেটিং। এখন কথা হচ্ছে ভাইয়া, তোমার এইখানে অ্যাকাউন্টিংটা নিয়ে আমি সবার আগে কথা বলি। অ্যাকাউন্টিং এ তোমার রিটেন পার্টে আসতে পারে বোথ ম্যাথ আর থিওরি। হ্যাঁ, ম্যাথ আর থিওরি। আর এইখানে আসতে পারে, এখানে শুধুমাত্র আসবেই থিওরি। হ্যাঁ, মার্কেটিং এও থিওরি, কিন্তু ফাইন্যান্সে ম্যাথ থিওরি বোথ আসতে পারে। ঠিক আছে, ম্যাথ থিওরি বোথ আসতে পারে। আর বাংলা ইংলিশে আসলে প্যাটার্নই আলাদা। বাংলা ইংলিশে আসলে কি কি আসে, বাংলা ইংলিশে দুইটাতেই ভুল শুদ্ধিকরণ আসে, তারপর ট্রান্সলেশন আসে। হ্যাঁ, তো এইগুলা হইতেছে যে তোমার বাংলা ইংলিশে আসে। এখন বাংলা ইংলিশের ক্ষেত্রে হচ্ছে যে তোমার টোটাল কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে, কোয়েশ্চেন অ্যানালাইসিস করে ওগুলো মুখস্থ করতে হবে। আর হচ্ছে কিছু প্র্যাকটিস করতেই হবে। তারপর হচ্ছে ইংলিশের ক্ষেত্রে সেম, বাংলা ইংলিশ দুইটা ক্ষেত্রে আসলে সেম। বাংলা ইংলিশের ক্ষেত্রে আসলে নিয়ম করে প্রতিদিন আলাদা করে একটা প্রস্তুতি রাখতে হবে। কারণ বাংলা ইংলিশে যদি তুমি আলাদা করে প্রস্তুতি না রাখতে পারো, তাহলে কিন্তু ধরা খাওয়া যাবে রিটেনের ক্ষেত্রে, খুব ভালো মতো ধরা খাওয়া, এটা মাথায় রেখো। কারণ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং ফাইন্যান্স মার্কেটিং তো দুইটা আলাদা, মানে যে একটা নেবে সে আরেকটা পাবে না। তো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এগুলো আসলে এমন ভাবে পড়তে হবে যাতে হচ্ছে তোমার মানে এমসিকিউ আর রিটেন দুইটা বোথ হয়ে যায়। কিভাবে ভাইয়া? তোমার হচ্ছে এমসিকিউ গুলো এমন ভাবে সলভ করতে হবে যাতে অপশন ছাড়া তুমি উত্তরটা মনে রাখতে পারো বা পারো, এভাবে পড়তে হবে। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অথবা মার্কেটিং এই সাবজেক্টগুলো এইভাবে পড়তে হবে যাতে তুমি অপশন ছাড়াই উত্তর পারো। তাহলেই একমাত্র তোমার রিটেনের প্রস্তুতির সাথে সাথে হয়ে যাবে, একই সাথে তালে তালে হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তারপরও তোমাকে কিন্তু
প্রশ্ন ব্যাংক কিন্তু তোমাকে অ্যানালাইসিস কইরা, অথবা বাজারে এখন রিটেন পার্টের অনেক বই আছে, সেখান থেকে তুমি যদি যাও দেখবা যে প্রশ্ন ব্যাংকের বই পাবা, মানে সরি প্রশ্ন ব্যাংকের বই না তো রিটেনের তো রিটেন সহায়িকা কিছু বই আছে, ওগুলা যে কোনো একটা ধরলেই হচ্ছে, ঠিক আছে। তো ওইখান থেকে প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি যে রিটেন গুলো আছে সেগুলো পড়বা, এটা বোধ সবগুলোর ক্ষেত্রে। সো তোমাকে হচ্ছে প্রথমে কি করতে হবে, আমি যদি তোমাকে বলি, তোমাকে হচ্ছে এমসিকিউ মানে গ্রুপ সাবজেক্টে এটা খেয়াল করো, গ্রুপ সাবজেক্টে অপশন ছাড়া এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, অপশন ছাড়া এমসিকিউ সলভ, ঠিক আছে, অপশন ছাড়া এমসিকিউ সলভ। ওকে, তার সাথে সাথে হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক সমাধান, ঠিক আছে। আবার হচ্ছে বাংলা ইংলিশের জন্য আলাদা করে প্রস্তুতি, এই তিনটা সিস্টেমই তুমি হচ্ছে রিটেন পার্টের ইয়াটা করতে পারবা, মানে এমসিকিউর সাথে। হ্যাঁ, এমসিকিউ প্লাস রিটেনটা একই সাথে হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাইয়া, আমাদের অনেকের মধ্যে একটা প্রবণতা আছে যে যেইটা অ্যান্সার শুধুমাত্র সেইটাই জানা, যেটাই অ্যান্সার, কিন্তু বাকিগুলো যে কেন অ্যান্সার না সেইটা আমরা খোঁজার চেষ্টা করি না। কিন্তু অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় যদি তুমি এইটা না করো, তোমার মানে হচ্ছে যে পুরোপুরি প্রস্তুতি সম্পূর্ণ হবে না, এবং তোমার যে কোয়েশ্চেন ডিটেক্ট করার যে একটা ক্ষমতা বা যে একটা মেন্টালিটি, এটা কিন্তু ডেভেলপ হবে না। হ্যাঁ, এন্ড হচ্ছে অ্যাডমিশনে কিন্তু যখন পরীক্ষায় বসবা দেখবা যে সব অপশনই ভাই ব্রাদার, সব অপশনই সেম। হ্যাঁ, সরি। তো এই সিমিলার অপশনগুলো থেকে কোনটা অ্যান্সার হবে একমাত্র তুমি তখনই বুঝবা যখন হচ্ছে তুমি এই যে যেগুলো অ্যান্সার না সেগুলা তুমি আলাদা করে বুঝতেছো, ঠিক আছে। যখন তুমি আলাদা করে বুঝতেছো তখনই হচ্ছে যে তোমার এই যে ডেভেলপ হইলো রিটেনের জন্য, তখন কিন্তু প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, তো এটাও করবা। আর হচ্ছে মানে সবসময় আর অপশন ছাড়া এমসিকিউ সলভ বলতে এটা না যে মানে তুমি হইতেছে যে এটাই অ্যান্সার এটাই ঠিক আছে মুখস্থ করো, এরকম না। তোমাকে কনসেপ্ট পইরা তারপর যখন সলভ করবা, মনে করো হচ্ছে যে তোমাকে যদি বলে যে হইতাছে যে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী কোন নীতি অনুযায়ী তৈরি করে, তা পূর্ণ প্রকাশের নীতি অনুযায়ী তৈরি করা হয়, ঠিক আছে। এখন এই যে পূর্ণ প্রকাশের নীতি, পূর্ণ প্রকাশ নীতিটা আসলে কি, এটার আন্ডারে কি কি আছে, এগুলো তোমাকে জানতে হবে, তাহলেই একমাত্র তোমার প্রস্তুতি হবে। এখন তুমি যদি দেখো যে পূর্ণ প্রকাশ, ওকে ফাইন, ঠিক আছে, এটাই উত্তর। এখন বাকিগুলো উত্তর না কেন, এখন উত্তরে প্রশ্নের অপশনে তো থাকতে পারে, কি কি থাকতে পারে তোমার পূর্ণ প্রকাশের নীতি, মিলকরণ নীতি, ব্যয় নীতি, আয় নীতি, এগুলো আছে। এখন ওগুলার আন্ডারে কি কি আছে ওগুলো কিন্তু তোমার পড়ে নিতে হবে, তাহলে হবে কি তোমার একটা টোটাল এই চ্যাপ্টার রিলেটেড প্রস্তুতিটা সম্পূর্ণ হয়ে গেল। বুঝতে পারছো? তো তোমাদের বেশি টাইম আমি আর খাবো না। এই যে তিনটা সিস্টেম বললাম, এই তিনটা সিস্টেমে অ্যাকচুয়ালি তোমার রিটেনের ইয়াটা হবে, ঠিক আছে। সো রিটেনের জন্য আলাদা করে অত বেশিও ভাবতে হবে না, আবার কম ভাবলেও চলবে না, এটা ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে বাংলা আর ইংলিশের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবা, কারণ এটার সাথে এমসিকিউর খুব বেশি একটা মিল নেই, রাদার দেন গ্রুপ সাবজেক্ট গুলার মিল আছে, ঠিক আছে, যেগুলো যতটুকু মিল আছে কি, বুঝতে পারছো? সো সবাই ভালো কইরা প্রস্তুতি নাও, এখনো মাত্র শুরু হয়েছে, অনেকে দেখা গেছে ঘুরতেছো ফিরতেছো, তারপর এই যে বাংলাদেশের খেলা দেখা টাইম নষ্ট করতেছো, এগুলো কইরো না ভাইয়া। কারণ এই যে 3টা মাস আর সামনে যেহেতু নির্বাচন রয়েছে, তো দেখা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়তো নির্বাচনের আগেই তোমাদের পরীক্ষাটা সম্পূর্ণ করবে। তো সেই জন্য হইলেও তোমরা ভালো করে পড়ো, কারণ কখন ডেট দিবে, কারণ মনে রাখবা পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে স্বায়ত্তশাসিত, ওরা কারো কথা শুনবে না, যখন ইচ্ছা তখন পরীক্ষা দিবে। এন্ড তুমি কিছু বলতেও পারবে না, তুমি যদি বলো আমার প্রস্তুতি হয় না, তো হয় না, তুমি পরীক্ষা না দিলে আরো মানুষ আছে পরীক্ষা দেওয়ার, বহুত মানুষ আছে। সো এটা মনে রাখাই প্রস্তুতিটা নাও, ওইভাবে প্রস্তুতি সম্পূর্ণ করো, এবং খুব মানে শক্তপোক্ত প্রস্তুতি নাও, যাতে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিট তোমার হয়। এই 3 মাসের কষ্টের যে মানে প্রতিদানটা যাতে তুমি পাও, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।